যেটা বলতেছিলাম যে মেকানিক্স হচ্ছে আমাদের এই ইন্ট্রোডাকশন নামটা দেওয়া হয়েছে এই কারণে, মেকানিক্সে ঢোকার আগে তোমাদের কিছু কিছু জিনিস জানা উচিত। যে মেকানিক্স সাবজেক্ট এমন একটা জিনিস যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, কোনো একটাকে বাদ দিয়ে আর একটা হয় না আসলে। এটা হলে কমপ্লিট কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় না যে একটা চ্যাপ্টার বুঝলে আর একটা চ্যাপ্টারের সঙ্গে একটা সম্পর্ক নাই। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের সম্পর্ক আছে, কনসেপ্ট অলমোস্ট সেম, খালি প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাপ্রোচটা আলাদা হয়তো বা। মনে রাখবা তোমরা কতগুলা জিনিস যদি লেভেল ওয়ানে বুঝে না থাকো, হয়তো পার হয়ে এসছো, পরীক্ষাও দিয়ে এসছো, নাম্বারও পাইছো, কিন্তু বুঝে যদি না থাকো তাহলে আবার নতুন করে বুঝবা, প্রয়োজন হলে আমার হেল্প নিবা। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রি ওয়ে ডায়াগ্রাম কিভাবে আঁকাইতে হয়, ফ্রি ওয়ে ডায়াগ্রামের কনসেপ্টটা কি দিদি। 2 নম্বর হচ্ছে রিয়াকশন কিভাবে বের করতে হয়। এই দুইটা জিনিস আমার বিশ্বাস তোমাদের সমস্যার কথা না। আর ওইদিকে হচ্ছে সেন্ট্রয়েড আর মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুইটা জিনিস, এই চারটা জিনিস যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু আমার সাথে থাকতে পারবে না। তো তোমরা যদি কেউ যদি মনে করো এই চারটাতে তোমরা দুর্বল আছো, নিজেরা নিজেরা বুঝে নিবা যাতে আমার সাথে কোপ আপ করতে পারো। চারটা জিনিস, 1 নম্বর হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, এটা হচ্ছে রিয়াকশন বের করা, মোমেন্ট নিয়ে যে রিয়াকশন বের করো তোমরা। 3 নম্বর হচ্ছে সেন্ট্রয়েড এবং 4 নম্বর মোমেন্ট অফ ইনার্শিয়া। এই চারটা জিনিস তোমাদের পুরো মেকানিক্সের সব জায়গায় কাজে লাগবে। আর ট্রাস আর ফ্রিকশন এটা আলাদা, সব জায়গায় কাজে লাগবে না, কিন্তু কাজে লাগবে। তো এই জিনিসগুলা তোমরা কেউ যদি আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা থেকে থাকে, নিজেদের মধ্যে আলাপ করে বুঝে নিবা অথবা আমার কাছে হেল্প নিবা। কারণ আমার এই যে এখন যখন পড়াবো মেকানিক্স শুরু করবো 2-on-1, এটার মধ্যে প্রত্যেকটা জিনিস, মনে করো একটা তুমি সেন্ট্রয়েডের অঙ্ক করছো 15 মার্ক লেভেল 1-এ, ওই অঙ্ক এখানে থাকবে 1 মার্ক। ওখানে 15 মিনিট সময় দিছি, এখানে থাকবে 2 মিনিট সময় থাকবে, সেম অঙ্কই। কারণ এটা হলো পার্ট অফ দি প্রবলেম। আমি কি বুঝতে পারছি? অতএব তোমরা কিন্তু খুব ফাস্ট কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয়, খুব ফাস্ট কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, বিশেষ করে রেক্ট্যাঙ্গুলার সার্কেল, রেক্ট্যাঙ্গেল সার্কেল, এই দুইটা, এই জিনিসগুলা খুব ফাস্ট তোমাদের বের করতে হবে। হলো সার্কেল, হলো রেক্ট্যাঙ্গেল, এই যে এইগুলা খুব ফাস্ট। বিএস কিউব বাই 12, তারপরে এডি স্কোয়ার, পাই ডি4 বাই 64, এডি স্কোয়ার, এই ব্যাপারগুলা খুব ভালোভাবে বুঝতে হবে। এর মধ্যে কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া আর সেন্ট্রয়েড, এই দুটা বুঝতে হবে। আমার মনে হয় তোমরা জানো, তোমরা নিজেরা একটু বুঝে নিবা, কারণ আমি এইগুলো আর পড়াবো না নতুন করে, এগুলো পড়াইতে গেলে সময় নষ্ট হবে আমার। তা এই মেকানিক্স এর শুরুতেই প্রথমে ইকুইলিব্রিয়াম এবং স্ট্যাটিক্স, তোমরা এই তিনটা জিনিস জানো। আমাদের তিনটা ইকুয়েশন আছে, তাই না? একটা সামেশন fx0, এটা রাইট সাইড পজিটিভ, সামেশন fy0 আপওয়ার্ড পজিটিভ, আর সামেশন মোমেন্ট 0 ক্লকওয়াইজ পজিটিভ। এইটা মাথার মধ্যে রাখতে হবে, এইটা একেবারে লেভেল 4 পর্যন্ত এটা কাজে লাগবে। সো এই জিনিসটা তোমরা জানো, লেভেল 1-এও জানো, লেভেল 2 তে টার্ম 1 টার্ম 2 তে এটা পড়বা, এবং প্রতি টার্মে এই জিনিসটা পড়তে হবে তোমাদেরকে। পজিটিভের এটা কনভেনশন। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, স্যার আমি যদি উল্টা দিকে নিই সমস্যা কি? কোনোই প্রবলেম নাই, উল্টা দিকেও নিতে পারো, কিন্তু বারবার একবার ডাইনে একবার বামে নিবা, উপরে কনফিউশন হয়ে যাবে। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ফলো করি, যেটা রাইট সাইড পজিটিভ, আপওয়ার্ড পজিটিভ, ক্লকওয়াইজ পজিটিভ। এইটা এটা মানে কিন্তু নেগেটিভ হলে উল্টাটা, অর্থাৎ লেফট সাইড নেগেটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। এটা তোমাদের মাথায় রাখতে হবে সবসময়। এটাই ইকুয়েশন। সো আমরা তাহলে কি কয় ধরনের ইকুয়েশন পাইলাম, কয় ধরনের রিয়াকশন, মানে রিয়াকশন পাইলাম, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা মোমেন্ট। এই 3 ধরনের রিয়াকশনই পুরা মেকানিক্স। মেকানিক্স কেন, মানে একেবারে এর পরে ডিজাইন থেকে শুরু করে যাই করো, এই 3 ধরনের থাকবে 2ডির জন্য। 2ডি আমরা 2ডি না পড়ে 3ডি না পড়ে 2ডি পড়ি, কারণ আমাদের যে ব্ল্যাকবোর্ড অথবা খাতা অথবা কম্পিউটার স্ক্রিন, এটা 2ডি স্ক্রিন। আমরা 3ডি পড়লে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না, এই জন্য আমরা অল থ্রু 2ডি পড়বো। 3ডিটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে এই 3ডি থেকে কিভাবে 2ডি আসে। তা আমার মনে হয় তোমরা ইকুইলিব্রিয়াম স্ট্যাটিক্সটা মোটামুটি জানো, এবং আমি আরেকবার রিপিট করলাম। এই রিঅ্যাকশনটা কেমন তুমি দেখো, খেয়াল করো, এই যে এটা একটার উপরে একটা আছে, যদি একটা ফোর্স কোনো একটা জিনিস থাকে, এর ওজনটা সমভাবে এখানে কাজ করে, এই যে এইটা হলো সেই রিঅ্যাকশন। তোমরা ক্লাস 9-10-এ ফিজিক্সে পড়ে আসছো কিন্তু রিঅ্যাকশন, এটা তোমরা জানো। তোমরা মাটির মধ্যে হাঁটো, যদি কাদার মধ্যে হাঁটো তাহলে কাদার মধ্যে পা ঢুকে যায়, কারণ রিঅ্যাকশন, ভার্টিক্যাল রিঅ্যাকশন কাজ করে না। কিন্তু তুমি শক্ত মাটির উপরে হাঁটলে তুমি হাঁটতে পারো, মানে তুমি যে পরিমাণ ফোর্স মাটিতে দাও, সেম পরিমাণ ফোর্স তোমাকে উপর দিকে দেয়।
এইটাই রিয়াকশন বেসিক্যালি। হ্যাঁ, তো এখানে 3 ধরনের রিয়াকশন আছে, একটা আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে মনে করো ভার্টিক্যাল রিয়াকশন। এটার আবার রিয়াকশন আবার 2 ধরনের থাকে, একটা হিঞ্জ এবং রোলার। এইটাকে বলা হয় হিঞ্জ রিয়াকশন, এটা হলো রোলার রিয়াকশন। হিঞ্জ আর রোলার মধ্যে পার্থক্য আমি বলতেছি তোমারে। আর এটা সিম্পলি সাপোর্টেড, জাস্ট দুইটার উপরে একটা জিনিস রেখে দিছো। আর এইটা হলো ফিক্স সাপোর্ট। এই দেখো একটা আমাদের ফিক্স সাপোর্টে কলাম, একটা বিম বেরাই গেছে একটা দেওয়াল থেকে। এই 3 ধরনের রিয়াকশনই বেসিক্যালি থাকে। রোলার এবং হিঞ্জের মধ্যে পার্থক্য কি? হিঞ্জ হলো মনে করো দরজা, আমাদের যে দরজা আছে, যেটা দরজাটা যদি আমরা খুলতে চাই খুলতে পারি, কিন্তু দরজাটাকে তুমি উপর দিকে ঠেলো যাবে না, তারপর ডাইনিং টানো হবে না, কিন্তু এটাকে মোচড় দাও, এটা মোচড় খাবে। তার মানে এটার ভার্টিক্যাল এবং হরিজন্টাল রিয়াকশন আছে, কিন্তু মোমেন্ট নাই। আবার এই দরজাটাকে যদি আমি আটকাই দিই কোনো একটা কাঠ টাট দিয়ে, তাহলে কিন্তু দরজা খুলতে পারবে না, তখন এটার মোমেন্ট নেওয়ার ক্ষমতাও আছে। তাহলে আমার মনে হয় ভার্টিক্যাল হরিজন্টাল রিয়াকশনের মধ্যে তোমরা কি বুঝছো এটা আইডিয়া। ফিজিক্যালি মেকানিক্স না পড়ালে ওইভাবে বোঝানো যায় না। তারপর তোমরা একটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো যে এটা জিনিসটা কি, ভার্টিক্যাল রিয়াকশনটা কি, হরিজন্টাল রিয়াকশনটা কি। আর হচ্ছে সিম্পলি সাপোর্টেড রিয়াকশন জিনিসটা আর কিছুই না, জাস্ট দুইটা বডির উপরে একটা বিম আছে। এখন এইটা যদি ফ্রিকশন হয়, এটা যদি রাফ সারফেস হয়, তাহলে কিন্তু এটার হরিজন্টাল রিয়াকশন হবে। তোমরা দেখছো ফ্রিকশন যখন হয় তখন কি হয়, তখন একটা রিয়াকশন থাকে আর একটা থাকে ফ্রিকশন। ওইটাই ফ্রিকশনটাই হচ্ছে তোমার ওইটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন। আর নর্মাল যেটা ফোর্স ওইটা হলো ভার্টিক্যাল রিয়াকশন। আর যদি স্মুথ প্লেন হয় তাহলে আর হরিজন্টাল রিয়াকশন থাকবে না, ফ্রিকশন থাকবে না, শুধু ভার্টিক্যাল রিয়াকশনটাই থাকবে। এই ছবির মধ্যে যদি তোমরা দেখো, দেখো এটা আটকানো আছে, এই জিনিসটাকে খুলে দিয়ে আপ ডাউন করা যাবে, এখানেও কিন্তু আপ ডাউন করা যাবে। কিন্তু তুমি যদি এইটাকে যদি একটা প্রেসার দাও, এটা বেঁকে যায়, তাহলে এই রোলারের মাধ্যমে কাছে চলে আসবে। আবার যদি কোনো কারণে টেম্পারেচার বড় হয়ে যায়, রোলার মাধ্যমে ডাইনামামে সরে যাবে। তার মানে এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা ডাইনামামে কোনো রিয়াকশন নাই। রিয়াকশন নাই মানে সে মুভ করতে পারে, কিন্তু ভার্টিক্যালি এটা মুভ করতে পারে না, এটা রিয়াকশন আছে। এটা হলো রোলার সাপোর্ট, একটা রিয়াকশন। এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, দুইটা রিয়াকশন। এটা হলো ফিক্স সাপোর্ট, তিনটা রিয়াকশন। এই তিনটা রিয়াকশন নিয়ে আমাদের কাজ কারবার হবে। এখানে আমি একটু ছবি আঁকানোর চেষ্টা করছি, এটা তোমরা এইটা হচ্ছে অ্যাকচুয়াল রোলার সাপোর্ট। আর আমরা সিম্বল হিসেবে এইভাবে লিখি, সিম্বল একটা গোল দিই, যে কোনো আমার গোল দেওয়া মানেই হচ্ছে ওইটার মধ্যে এটা রোলার সাপোর্ট। আর এটা হলো ফিক্স সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। এটা তিন ত্রিভুজের মতো করি আমরা। অনেক সময় আমরা কি করি, আমার সময় এরকম করি, দেখো আমি দেখাচ্ছি। রোলার সাপোর্ট লেখার সময় আমরা এরকম লিখি, এরকম লিখি, অথবা আমরা এরকম লিখি। তার মানে একটা সারফেসের মধ্যে এই চাকা থাকতে হবে, এই চাকা থাকা মানে এই হলো রোলার সাপোর্ট। তার মানে এর শুধু ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, হরিজন্টাল রিয়াকশন থাকবে না, দ্যাটস অল। আর হিঞ্জ সাপোর্টটা কিরকম, আমরা এইভাবে লিখি, একই কিন্তু এই রোলারটা নাই, মাঝখানে চাকাটা নাই, এই চাকাটা নাই। অনেক সময় এইভাবে লেখে, এই যে এইভাবেও লেখে, এইভাবেও লেখে, এইভাবে এইভাবে থাকে, এইরকম থাকে, পিন থাকে। এটাও সবই এর হচ্ছে দুইটা রিয়াকশন থাকে, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। আর এই হলো মোটামুটি এই দুই ধরনের রিয়াকশন। আর হচ্ছে ফিক্স সাপোর্টে তিনটা রিয়াকশন থাকে। দেখতে এরকম, আমরা এই সিম্বলটা ইউজ করি আমরা, এই যে এরকম একটা দাগ দিই, এরকম এরকম একটা এরকম একটা সারফেস দিই, অথবা খাড়া যদি হয় এরকম করি, উপরের দিকে হলেও এরকম করি। তারপর এই জায়গাটায় তিনটা রিয়াকশন থাকে, একটা হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল এবং একটা মোমেন্ট, তিনটা রিয়াকশন থাকে। রিয়াকশন থাকে মানে তিন দিকে যে রেজিস্ট্যান্স, রিয়াকশন মানে রেজিস্ট্যান্স, তিন দিকে রেজিস্ট্যান্স করতে পারে। এই মোটামুটি সাপোর্টের বিষয়টা।
যে মনে করো এখানে একটা দেখো, মনে করো একটা বিম আছে, এখানে রোলার সাপোর্ট আছে, এখানে রোলার সাপোর্ট আছে, এখানে হিঞ্জ সাপোর্ট আছে। এখানে লোড যখন দিবা তখন এইটা হচ্ছে এই যে এটা কন্টিনিউয়াস বিম বলে এটাকে, এটা এইটা ফিক্স থাকবে। ফিক্স বলতে জায়গা লোকেশন ফিক্স থাকবে। এইটা কোনো কারণে লোড দেওয়ার জন্য এরকম কার্ভ হয়ে যেতে পারে। এই কার্ভ হইতে হলে এই বডিগুলো একটু মুভ করতে হবে ডানে বামে, এই জন্য রোলার সাপোর্ট দেওয়া হয়। যদি মুভ করতে না দাও তাহলে এটার উপর টেনশন ডেভেলপ করবে এবং আলটিমেটলি ফেল করবে। অতএব তোমরা ব্রিজ যদি ভালো করে কোনো ব্রিজ খেয়াল করো, তোমরা কোনো এখন তো নতুন ব্রিজ টেস্ট কংক্রিট ব্রিজ, পুরোনো ব্রিজ গুলো যদি দেখো, যেগুলা ব্রিজের নিচে আই বিম অথবা নর্মাল রেক্টাঙ্গুলার বিম আছে, তোমরা ব্রিজের নিচে যদি কোনো কারণে পিয়ার বা পিলার যেটাই বলো তার উপরে দেখো এবং গোল গোল অনেকগুলা জিনিস দেওয়া আছে যাতে কোনো কারণে ব্রিজটা মুভ করতে পারে। এখন তোমার কথা হইতে পারে স্যার মুভ করলে তো পড়েই যাবে না, এক পাশে হিঞ্জ দেওয়া হয় আর এক পাশে মুভ অতখানেই দেওয়া হয় যেই পরিমাণে মুভ করলে সে নিচে পড়ে যাবে না। আমি ক্লাসরুমে দেখা হলে আরো ডিটেলস বলবো তোমাদেরকে, অনলাইনে এর থেকে বেশি বোঝানো সম্ভব না। এই যে এখানে ওই ছবিটা আবার আমি দিছি, এটা হলো সিম্পলি সাপোর্ট, রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট। রোলার সাপোর্টে একটা রিয়াকশন হয়, হিঞ্জ সাপোর্টে দুইটা রিয়াকশন হয়, ফিক্স সাপোর্টে তিনটা রিয়াকশন হয়, তিন দিকে স্টেজ থাকে। এবং সিম্পলি সাপোর্ট যদি স্মুথ হয় তাহলে রোলার সাপোর্টের মতো কাজ করে, আর যদি রাফ হয় তাহলে হিঞ্জ সাপোর্টের মতো কাজ করে। দ্যাটস অল। তাহলে আমরা কয় ধরনের রিয়াকশন পাইলাম 2D প্লেনে? কয় ধরনের পাইলাম রিয়াকশন বলো একটু, কেউ পারবা? 3 ধরনের রিয়াকশন পাইলাম, ভার্টিক্যাল, হরিজন্টাল আর মোমেন্ট। নাম্বার অফ ইকুয়েশন 2D প্লেনে কয়টা আছে আমাদের? 3টা, সামেশন fx0, সামেশন fy0 আর সামেশন মোমেন্ট 0। এখন আমি আরো কিছু কথা বলবো তোমাদের, স্টেবিলিটি আর ইনডিটারমিনেন্সি। মনে করে একটা স্ট্রাকচার তুমি বানালা, ধাক্কা সামান্য বাতাসেই সেটা পড়ে গেল, এটা আনস্টেবল একটা স্ট্রাকচার। এটা হলো একটা জিনিস। আর ডিটারমিনেন্সি মানে আমরা যদি কোনো রিয়াকশন বা কোনো ফোর্স যদি বের করতে পারি তাহলে এটা ডিটারমিনেন্ট, আর বের করতে না পারলে ইনডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট ইনডিটারমিনেন্ট বের করা, এর ইকুয়েশন সলভ করে বের করা যায় তাহলে ডিটারমিনেন্ট, আর যদি সলভ না করা যায় তাহলে ইনডিটারমিনেন্ট। এখন তোমরা এই ডিটারমিনেন্ট আর ইনডিটারমিনেন্ট জিনিসটা আসলো কোত্থেকে? স্টেবল আনস্টেবল আমি তো বললামই, যে তোমার লাগবে 4টা পিলার, তুমি একটা পিলার কম দিলা, সে আনস্টেবল হয়ে যাবে। এখন আসো ডিটারমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা কিরকম। একটা হলো ডিটারমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট মানে কি? আমাদের ইকুয়েশন কয়টা তোমরা কি আমাকে বলতে পারবে এরকম একটা কিছু? আমি যদি তোমাদেরকে বলি a প্লাস বি ইজ ইকুয়াল টু 4, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, তোমরা কি a আর b এর মান বের করতে পারবা? এর মান 3। পারবা তো বের করতে, তাই না? পারবা সবাই? Yes, sir. ভেরি গুড, সবাই পারবা আশা করি। এখন আমি যদি বলি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 20, a minus b minus c is equal to 10, সলভ করতে পারবা? না স্যার, পারবা না? পারবা না? পারবো না, 3টা পারবা না, রাইট। আমি যদি এখন আরেকটা দিই a প্লাস বি প্লাস মাইনাস সি ইজ ইকুয়াল টু, মনে করো দিলাম 12, এখন পারবা? জি স্যার। পারবা? ইয়েস স্যার, এখন পারা যাবে স্যার। এখন আসো a প্লাস টুয়াইস বি ইজ ইকুয়াল টু 10, a প্লাস b is equal to 8,
a minus b is equal to 4 সলভ করতে পারবা? পারবা? পারবা না পারবা না? Yes, sir. পারবা। তাহলে আমার কে বলতে পারবে এই যে তিনটা সেট আছে আমাদের, এই একটা সেট, এই একটা সেট, আর এই একটা সেট, এটাকে আমি 1 নম্বর সেট নাম দিলাম, এটা 2 নম্বর সেট, এটা 3 নম্বর সেট। পার্থক্য আছে কোনো 3 নম্বর 3টা সেটের মধ্যে? এটা তুমি সলভ করতে পারবা, এটা সলভ করতে পারবা না, এটাও সলভ করতে পারবা, তাই তো? তাহলে 1 আর 3 এর মধ্যে কোনো পার্থক্য আছে? ইয়েস স্যার আছে। কি পার্থক্য? স্যার 1 এর ক্ষেত্রে স্যার সলিউশন আমার একটাই আসবে, কিন্তু 3 এর ক্ষেত্রে স্যার ইনফিনিট সলিউশন আসবে। আর 3 এর ক্ষেত্রে সলিউশন একাধিক আসবে, তাই না? একাধিক আসবে স্যার। ইয়েস ভেরি গুড, দ্যাট ইজ আনসার। কে বললো নাম বলো? স্যার 22 স্যার মাহির। মাহির। ইয়েস স্যার। আচ্ছা মাহির, ভেরি গুড। তার মানে আমাদের তার মানে এইটার ইকুয়েশন, এইটার উত্তর একাধিক আসবে, মানে এটা আনস্টেবল। এটা কি? এটা কি? এটা কি? আনস্টেবল। Unstable. তার মানে উত্তর ফিক্স না। তুমি কি একটা বিল্ডিং বানানো উচিত হবে এমন একবার বিল্ডিং এ এইটা লোড আসুক, একবার অন্য 2 রকম লোড আসুক, 2 রকম? এটা কি বানাবা তুমি এরকম বিল্ডিং কোনোদিন? তুমি অবশ্যই বানাবা বিল্ডিং এর লোড একটাই আসুক, কোনো চেঞ্জ না হয়। তুমি আনস্টেবল কোনো বিল্ডিং বানানোর তোমার সুযোগ নাই। তার তোমার সবসময় এইরকম স্ট্রাকচার বানাবা যাতে তার একটাই সলিউশন থাকে এবং একটা সলিউশনই থাকে, একাধিক সলিউশন না থাকে। তাহলে এই তিনটার মাধ্যমে আমরা তিনটা জিনিস বুঝলাম যে যদি নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ আননোন যদি সমান হয় তাহলে এটা ডিটারমিনেন্ট। যদি নাম্বার অফ ইকুয়েশন ইজ লেস দ্যান নাম্বার অফ আননোন হয় তাহলে ইনডিটারমিনেন্ট। আর নাম্বার অফ ইকুয়েশন যদি মোর দ্যান নাম্বার অফ আননোন হয় তাহলে আনস্টেবল। তাহলে এই আনস্টেবল ডিটারমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা ক্লিয়ার আর নট ক্লিয়ার? এটা তোমরা আগেই পড়ে আসছো, তোমরা হয়তো এই ফরম্যাটে পড়ো নাই। সবাইকে বুঝতে পারছো? Yes, sir. কোনো কোশ্চেন নাই? ভেরি গুড। এখন আসো, তাহলে আমরা এইটা যদি হয় তাহলে আমরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, ডিটারমিনেন্ট এন্ড স্ট্যাটিক ডিটারমিনেন্ট? এই দুটোর মধ্যে পার্থক্য কি? একই তো হওয়ার কথা। কেউ বলতে পারো এদের পার্থক্য কি এই দুটোর মধ্যে? বের করো একটু। স্যার স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা নাম বলো। স্যার অনামিকা বলো। তাসনিম। হ্যাঁ। স্যার স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা ইকুয়েশন করে পাই যে এটা ডিটারমিনেন্ট, কিন্তু এটার স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার বেশি মেম্বার দেওয়া আছে। আচ্ছা, এরপর আর কেউ বলবা? এই মিলিটারি অফিসার পার্টিসিপেট করো না কেন? মবিন, তোমার বাহিনী কেউ বলতে পারবে না? মুবিন এন্ড গ্রুপ, মেজর মুবিন। নাই? মিলিটারি অফিসার কই? সব চলে গেছে? ক্যাপ্টেন শাহিন, ক্যাপ্টেন শাহিন শুনতে পাচ্ছ? শাহিন নাই? কি ব্যাপার, তোমার এরকম আলাদা হবে না তো? আমার কোশ্চেন আমাকে রেসপন্স করতে হবে তো। ক্যাপ্টেন শফিক। আর সবার ওয়াইফাই চলে গেছে স্যার এখানে স্যার, এইজন্য স্যার। কার ওয়াইফাই আছে? এই মুবিন আছো? আচ্ছা ঠিক আছে, মিলিটারি অফিসার নাই এখানে। আমাকে বল, আচ্ছা বাইরে তোমরা বলো, তোমাদের মধ্যে যারা আছে তারা বলো
আর কোন উত্তর দিলে একজন দেন আসছে দিল স্ট্যাটিক্স এর যে তিনটা ইকুইলিব্রিয়াম নাম রুল বলো আছে, নাম বলো নাম বলো নাম বলো রুল 62 নাম কি ইকুইলিব্রিয়ামের যে তিনটা ইকুইলিব্রিয়াম যে স্ট্যাটিক্স এর যে ইকুয়েশন আছে fx fy মোমেন্ট 0 ওগুলো দিয়ে ডিটারমিনেন্ট নির্ণয় করা, ওটা কি স্যার? নাম বলো স্যার জিহাদ। ভেরি গুড জিয়াদ, তুমি কারেক্ট আনসার দিছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার রিপিট করি এটা, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ স্ট্যাটিক্স আছে কয়টা? ইকুয়েশন অফ স্ট্যাটিক কয়টা আছে আমাদের? কয়টা আছে? স্যার তিনটা। তিনটা আছে। এবং রিঅ্যাকশন কয়টা আছে? 3 ধরনের। যদি আমাদের নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ আননোনের সমান হয় তাহলে এটাকে বলবো আমরা ডিটারমিনেন্ট। যখন নাম্বার অফ ইকুয়েশন আমার কয়টা আছে? 3টা আছে। যদি নাম্বার অফ রিঅ্যাকশন বা আননোন যদি 3টা হয় তাহলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। কারণ স্ট্যাটিকের 3টা ইকুয়েশন যদি সলভ করা যায় তাহলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট বলবো। ডিটারমিনেন্ট শব্দটা এটা ইউনিভার্সাল, সবার জন্য প্রযোজ্য, কিন্তু যখন আমরা স্ট্যাটিক্স নিয়ে কথা বলবো, স্ট্যাটিক্স এর ইকুয়েশন নিয়ে কথা বলবো, তখন যদি এটা প্রযোজ্য হয় তখন এটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। আর আমরা এটা নিয়েই কাজ করব। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? তার মানে আমরা মনে রাখবা তোমাদের স্ট্রাকচারে যদি রিঅ্যাকশনের সংখ্যা 3টার বেশি হয় তাহলে তুমি লেভেল 2 তে সলভ করতে পারবা না। লেভেল 2 তে সলভ করতে পারবা না, কারণ তোমাদের লেভেল 2 আমরা ডিটারমিনেন্ট শিখাই, ইনডিটারমিনেট কোন স্ট্রাকচার পড়াই না, আমরা ডিটারমিনেট স্ট্রাকচার পড়াই। সো লেভেল 2 তে তুমি 3টার বেশি আননোন হলে আননোন মধ্যে রিঅ্যাকশনে সলভ করতে পারবা না। সবাই কি আমার সাথে আছো? স্যার স্যার এখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে স্যার, ওয়াইফাই ইভেন মোবাইল ডাটাতেও প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, শোনার চেষ্টা করো, আমি বাকিটা বুঝে নিও সবার অন্য সময়। এবার আসো তার মানে আমরা কি করলাম, এই যে 3টা ইকুয়েশন, এই 3টা ইকুয়েশন নিয়ে আমাদের যাইতে হবে। এই যে একটা বিমের মাঝখানে একটা লোড দিছি পি, একটা লোড দিছি মাঝখানে, তাহলে এখানে দুটো রিঅ্যাকশন হবে, ভার্টিক্যাল রিঅ্যাকশন, এটা হবে p/2, এটাও p/2 হবে, সমান হবে। এখানে এই জিনিসটা পড়ো সবাই। লেভেল 1 এ তোমরা হিঞ্জ সাপোর্ট আর হিঞ্জ কানেকশন পড়ছো, কিন্তু ফিক্স সাপোর্ট আর ফিক্স কানেকশনটা পড়ো নাই। এখন লেভেল 2 তে কিন্তু তোমরা এই নতুন একটা জিনিস আসবা, ফিক্স সাপোর্ট এবং ফিক্স কানেকশন। হিঞ্জ সাপোর্ট এবং হিঞ্জ কানেকশনের 2টা রিঅ্যাকশন থাকে, ফিক্স সাপোর্টের 3টা রিঅ্যাকশন থাকে, অনুরূপভাবে ফিক্স কানেকশনেও 3টা ইন্টারনাল ফোর্স থাকে। এই পুরো জিনিসটা বোঝার আগে আমাদের একটু ফোর্স সম্পর্কে একটা সাধারণ আইডিয়া দিব। আমি তোমাদের আজকে যেগুলো পরীক্ষায় পড়াচ্ছি বা আজকে যেটা ক্লাসে পড়াচ্ছি এগুলো কোনোটাই পরীক্ষায় আসবে না, কিন্তু এটা না বুঝলে কিন্তু তুমি অঙ্কের মধ্যে ঢুকতে পারবে না। ভাইভাতে আসতে পারে এইসব কোশ্চেন, কিন্তু ফাইনাল পরীক্ষা হয়তো বা আসবে না। কিন্তু এই জিনিসটা যদি না বুঝো তাহলে তোমরা ম্যাক্সিমাম অঙ্ক বুঝবা না। তো ক্লাসটা বোঝার চেষ্টা করো। এখন আমি তোমাদের এক্সটার্নাল ফোর্স ইন্টারনাল ফোর্স সম্পর্কে বলবো। তার আগে আমি যদি কোশ্চেন করি, প্রথম এই যে আমরা যে এত কষ্ট করে মেকানিক্স পড়ছি, মাথা ব্যথা ঘামায়, কেন মেকানিক্স পড়তেছি আমরা? হোয়াই ডু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মেকানিক্স? কি কারণে বলো তো, কে বলতে পারবে? ফোর্সের বিহেভিয়ার জানার জন্য, কোন বিমে বা কোন ইয়েতে কিভাবে কাজ করে বা কিভাবে ফোর্স ইয়ে করে ডিস্ট্রিবিউট হয়। ফোর্সের বিহেভিয়ার Action of জানবা, force। জানে লাভ কি তোমার? স্যার তাহলে স্যার স্ট্রাকচারের স্ট্যাবিলিটি বা স্ট্রাকচারটা কিভাবে মানে থাকবে এটা স্যার বোঝা যায়। হ্যাঁ এটাও জানলাম, তাতে লাভ কি তোমার? তুমি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে ফাইনালে কি করবা? চাকরি করবা নাকি? স্যার কি করবা? চাকরি তো করবাই। চাকরির মধ্যে কি কাজ করবা? কে বলতে পারবা? ডিজাইন করবা, তোমরা ডিজাইন করবা। ইয়েস স্যার। তুমি সিভিল হিসাবে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কাম কি? ডিজাইন করা। তোমার একজনের জায়গা দিয়ে দিবে, বলে ভাই আমার বিল্ডিং ডিজাইন করে দিন, এটাই তো করবা নাকি? এইটা করতে হলে তোমাকে মেকানিক জানতে হবে। কেন জানতে হবে? ডিজাইন স্ট্রাকচার, এটাই বললাম। কেন? হাউ? প্রথমে হচ্ছে কোনো একটা বিল্ডিং অথবা স্ট্রাকচার অথবা যে কোনো জিনিসের এক্সটার্নাল লোড ফোর্স জানতে হবে। এক্সটার্নাল ফোর্স কোনগুলা? ভার্টিক্যাল ফোর্স হইতে পারে, হরিজন্টাল ফোর্স হইতে পারে, মোমেন্ট হইতে পারে, টুইস্ট হইতে পারে। আমি একটু পরেই বলবো কোনটা কি জিনিস।
এই ধরনের এক্সটার্নাল ফোর্স আসবে। আসলে হবে কি, এই এক্সটার্নাল ফোর্স আসার জন্য স্ট্রাকচারের ভিতরে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে। অর্থাৎ আমি একটা উদাহরণ যদি দিই, মনে করে একটু আনসার দিলা, কে জানো, কে কথা বললা, কে আমার সাথে? জিহাদ। হ্যাঁ, জিহাদ। জিহাদ মনে করো যে এমআইএসটি ইয়া থেকে কি বলে টাওয়ার বিল্ডিং 1 থেকে ওসমানী হলের দিকে হাঁটা শুরু করলো, সুন্দর হেঁটে যাচ্ছে। এরপরে ওর ঘাড়ের মধ্যে আমি আরেকজনে তুলে দিলাম যার ওজন 50 কেজি। ও হাঁটতে গেলে ওর কোমরে ব্যথা পাবে না? একটু কোমরের উপর প্রেশার পড়বে না? এরপর আরেকজনকে তুলে দিলাম আরো 50 কেজি, তাহলে তুমি কোমরের উপর তোমার আরো বেশি ব্যথা পাবে না? বেঁকে যাবো স্যার। যাই হোক, বেঁকে যাও বা না, ব্যথা তো পাবা কিছু একটা। জি স্যার। মানে এই যে তোমার ঘাড়ের মধ্যে যে তুলে দিলাম দুইজন লোকরে বা কাউরে, এটা হলো এক্সটার্নাল ফোর্স। আর তোমার কোমরের ভিতরে যদি ব্যথা পাচ্ছ, এটা ইন্টারনাল ফোর্স ডেভেলপ করছে। ক্লিয়ার আর নট ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার। সবাই ক্লিয়ার? তার মানে এক্সটার্নালি কোন অ্যাক্টিভিটির জন্য ভিতরে যে ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্সটাকে কেউ দেখতে পাচ্ছে বাইরে থেকে? কেউ বাইরে গুলোতে দেখতে পারবে? পারবে? তোমার ভিতরে কি কষ্ট হচ্ছে কেউ দেখতে পারবে? না স্যার। শুধু তুমিই পারবা এই কষ্টটা বুঝতে, তাই না? জি স্যার। অনুরূপ ভাবে সিভিল ইঞ্জিনিয়াররা বিল্ডিং এর ভিতরে কষ্ট দেখতে পাইতে হবে। এই যে বিল্ডিং এর ভিতরে কি কষ্ট হচ্ছে, কি ইন্টারনাল সেল ডেভেলপ করতেছে, এইটা বোঝার জন্য তোমাকে মেকানিক্স বুঝতে হবে। তার মানে তুমি যখন একটা এক্সটার্নাল একটা যদি স্ট্রাকচার যখন বানাবা তুমি, বা বানাতে চাবা, বা বানানোর জন্য প্রিপারেশন নিবা, তোমার জানতে হবে ওই স্ট্রাকচারের মধ্যে বাইরের কি রকম ফোর্স আসে, এই ফোর্স গুলো আসার জন্য ইন্টারনাল কি পরিমাণ ফোর্স ডেভেলপ করে, এই ইন্টারনাল ফোর্সের জন্য ইন্টারনাল স্ট্রেস কিভাবে ডেভেলপ করে। এই স্ট্রেস যদি তুমি জানো, তাহলে যখন স্ট্রাকচারটা বানাবে এমন ভাবে বানাবা যে তোমার এই স্ট্রেস ডেভেলপ করলেও বিল্ডিংটাকে ভাঙতে পারবে না বা ফেল করতে পারবে না। এটাই হলো ওভারঅল এইম অফ মেকানিক্স। তার মানে তুমি যদি একজন বক্সার বা একজন ভার উত্তোলক, মনে করো সে 200 কেজি ভার উত্তোলন করবে ফাইনালে, তুমি প্র্যাকটিসের সময় তারে করবা কি, তাকে কিন্তু 220 কেজি বা 10 কেজি ভার উত্তোলন প্র্যাকটিস করবা। কারণটা কি? কারণ প্র্যাকটিস ফাইনালে যেন সে মিনিমাম 200 কেজি তুলতেই পারে। তার যে তুমি জানো যে 200 কেজি তুলতে হলে কি পরিমাণ শক্তি খাওয়া দাওয়া দিতে হয়, প্র্যাকটিস করতে হয়। তুমি ওই পরিমাণ শক্তি খাওয়া দাওয়া দিয়ে তাকে তৈরি করবা, ফাইনালি তাকে তুমি কম্পিটিশনে পাঠাবা। ঠিক অনুরূপ ভাবে একটা বিল্ডিং, ব্রিজ অথবা যে কোনো স্ট্রাকচার, এইটার মধ্যে যে পরিমাণ বিল্ডিং এর লোডটা কি, বিল্ডিং এর লোড, বিল্ডিং এর নিজেই একটা বিল্ডিং এর লোড, বিল্ডিং এর সেলফ ওয়েট, তারপরে লাইভ লোড, তোমরা বা মানুষজন, টেবিল চেয়ার বা অন্যান্য জিনিসপত্র, এই সমস্ত লোড নিলে বিল্ডিং এর যে লোডটা ডেভেলপ হয়, এটা হলো এক্সটার্নাল লোড। এই এক্সটার্নাল লোডের জন্য তোমার বিল্ডিং এর ভিতরে ইন্টারনাল লোড ডেভেলপ হয়, ইন্টারনাল ফোর্স ডেভেলপ হয়, ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ হয়। তারপরে এই জিনিসটা ডেভেলপ হলে এখন তুমি ডিজাইন করবা, এমন ভাবে বিল্ডিংটা স্ট্রেংথেন করবা যাতে এই বিল্ডিংটা ওই লোড গুলো নিতে পারে এবং টিকে থাকতে পারে। এটাই হলো ডিজাইন। ডিজাইন আর কিছুই না। ডিজাইন এমন নতুন কোনো রকেট সায়েন্স না, খুব সিম্পল জিনিস। অর্থাৎ তুমি যে জিনিসটা দাঁড় করাবা, সেই জিনিসটার উপর সমস্ত বাইরের ফোর্স আসে ওইটাকে কাজ করতে পারবে না, ওইটাকে ফেল করতে পারবে না, ওইটা টিকে থাকবে। এটাই ডিজাইন। সবাই কি বুঝতে পারছো না পারো নাই? আওয়াজ দাও। আশা করি যদি না পারো তাহলে বলো, আর না পারলে একজন বললে হয়। ঠিক আছে? এরপরে আসো তুমি, এখানে কয়েক ধরনের ফোর্স আছে ইন্টারনাল ফোর্স। এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এন্ড টরশন। আর এক্সটার্নাল ফোর্স কি আছে? ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স, মোমেন্ট, টুইস্ট, একটা মিস করছি, ইনক্লাইন ফোর্স। ভার্টিক্যালও না, হরিজন্টালও না, ইনক্লাইন ফোর্স, এটা মিস করছি আমি। এই ধরনের ফোর্স কাজ করতে পারে একটা স্ট্রাকচারের মধ্যে, এবং তার ফলে স্ট্রাকচারের ভিতরে এক ধরনের রিয়াকশন বা ইন্টারনাল রিয়াকশনও বলতে পারো, বা ইন্টারনাল রিয়াকশন কাজ করে। এটা হলো ইন্টারনাল ফোর্স। অর্থাৎ তুমি যদি একটা 20 কেজি ওজনের বারবেল হাতে নিয়ে উপরে তুলো, তাহলে এই বারবেলের ওজনটা হলো তোমার এক্সটার্নাল ফোর্স, আর তুমি যে নিজে হাত দিয়ে ফোর্সটা দিয়ে তারা উঠায় রাখতেছো, এটা হলো তার ইন্টারনাল ফোর্স। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার তো? স্যার আরেকবার বললে ভালো হয় স্যার।
তুমি মনে করে বারবেল আছে না যে ভার উত্তোলন মানে আরে এক হাত দিয়ে তুলে আপ ডাউন করে এক্সারসাইজ করে যে জিনিসটা, এইটা এক হাতে তুলে নিলা, ওটার ওজন যদি 20 কেজি হয় তাহলে তোমার এই হাতটাকে 20 কেজি ওজন নেওয়ার মতো শক্ত করে পেশা দিতে হবে না? কম দিলে পড়ে যাবে, বেশি দিলে ঠিক আছে, কিন্তু মিনিমাম তোমার 20 কেজি ওজন ধরতে পারে এরকম একটা ফোর্স উপর দিকে দিতে হবে, না হলে এটা পড়ে যাবে। এই যে তুমি 20 কেজি ওজন তুমি দিয়ে এটা টিকায় রাখতেছো, এটাই তোমার ইন্টারনাল ফোর্স। আর বারবেলের ওজনটা এক্সটার্নাল ফোর্স। এখন কথা হচ্ছে ফোর্স লেভেলে আমরা কাজ করি না, আমরা করি স্ট্রেস লেভেলে কাজ করি। স্ট্রেস লেভেলে ফোর্স লেভেল আর স্ট্রেস লেভেলটা কি জিনিস এটা আবার একটু পরে আমি তোমাদের বলবো, ঠিক আছে? ফোর্স আর স্ট্রেস। ফোর্স হচ্ছে কোন একটা জিনিসে যে পরিমাণ ফোর্স দিচ্ছে, ফোর্স মানে তো বুঝো, যেমন মনে করো কেজি, নিউটন বা এই যে যে সমস্ত ইয়ে আছে এইগুলা। আর যদি পার ইউনিট এরিয়াতে ভাগ করো তাহলে এটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেসের সংজ্ঞা কি? ফোর্স পার ইউনিট এরিয়া না? স্ট্রেসের সংজ্ঞা কি? তোমরা পীড়ন আর কি যেন, পীড়ন আর কি যেন বাংলায় পড়ছো, কি বলে? বিকৃতি স্যার। বিকৃতি। বিকৃতি মানে স্ট্রেইন, আর পীড়ন মানে হলো স্ট্রেস। স্ট্রেসটার সংজ্ঞা কি? ফোর্স পার ইউনিট এরিয়া, মানে ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করলে আমরা স্ট্রেস পাই। আমাদের আলটিমেটলি স্ট্রেস নিয়েই কাজ করতে হবে। আমরা যখন ডিজাইন করব আলটিমেটলি স্ট্রেস কি পরিমাণে স্ট্রেস আছে এটা কাজ করব। কেন তা জানো? কারণ হচ্ছে তুমি যখন একটা বাইরে থেকে ফোর্স দিবা, প্রত্যেক জায়গায় ফোর্স আসবে, কিন্তু স্ট্রেস কিন্তু অনেক কারণে ভ্যারি করবে। সেটা আরো ডিটেলসে গেলে আমরা বলবো তোমাকে। ফোর্স সব জায়গায় একই হইতে পারে, স্ট্রেস এক নাও হইতে পারে। যেমন মনে করো দুইজন স্টুডেন্ট আছে, একজন মনে করো 50 কেজি ওজন ক্ষমতা তুলতে পারে আর একজন 40 কেজি তুলতে পারে। এখন দুইজনের হাতে যদি আমি 30 কেজি ওজন দিয়ে দিই, দুইজনে কি সমান পরিমাণে কষ্ট পাবে না কম বেশি পাবে? কম বেশি হইতে পারে না? যার ক্যাপাসিটি বেশি তার স্ট্রেস কম হবে, যার ক্যাপাসিটি কম তার স্ট্রেস বেশি হবে। বুঝলাম না ঠিক কি না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তার মানে এইটা নির্ভর করে কিসের উপরে? এই যে একটা বিল্ডিং এ বা একটা মেম্বার, আমি মেম্বার বলি, মেম্বার মানে বিম কলাম এগুলো মেম্বার। একটা মেম্বারের ক্যাপাসিটি নির্ভর করে তার ম্যাটেরিয়াল উপরে, স্টিল না কংক্রিট না পিতল না কি জিনিস, এটা হলো একটা জিনিস। আর 2 নম্বর তার, এটা হচ্ছে তার ম্যাটেরিয়াল প্রপার্টিস। 2 নম্বর তার শেপ, শেপ মানে কি রেক্টেঙ্গুলার না সার্কুলার না হলো, এটা উপর নির্ভর করে। 3 নম্বর তার লেংথ, লেংথ বেশি না কম। তার মানে শুধুমাত্র 3-4টা স্ট্রাকচারের মধ্যে সেম লোড দিলে সেম ফোর্স আসবে, ঠিক আছে, কিন্তু সেম স্ট্রেস আসবে না। স্ট্রেস আসবে তার অবস্থানের উপর ভিত্তি করে, সে কোন ম্যাটেরিয়ালের তৈরি, তার ক্রস সেকশনটা কি, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, তার কি বলে এটাকে লম্বা কত, এই সব কিছু মিলে কিন্তু তার স্ট্রেস ডেভেলপ করবে। অর্থাৎ তোমরা দেখবা একটা মোটা লোক মানে মোটা সোটা গাট্টু গুট্টা টাইপের, যে সে যে পরিমাণ ওজন ক্যারি করতে পারে, একটা লম্বা লোক ওজন ক্যারি করলে বেঁকে যাবে, ভেঙে যাবে। সো আলটিমেটলি সমান লোড হলেও, ইন্টারনাল ফোর্স সমান হলেও স্ট্রেস কিন্তু সমান হবে না, স্ট্রেস কিন্তু ভ্যারি করবে। সবাই কি জিনিসটা বুঝছো? গল্পটা বুঝতে পারছো? আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে মেকানিক্সের ভিতরে নিয়ে যাচ্ছি গল্পের মাধ্যমে, রূপকথার গল্পের মতো। তোমরা কি জিনিস আমাকে ফলো করতে পারতেছো কিনা? কারণ তোমার যদি মেকানিক্সের প্রতি ভালোবাসা তৈরি না হয় তাহলে মেকানিক্স তোমার মজা লাগবে না। তোমাকে জানতে হবে তুমি মেকানিক্সটা কেন পড়তেছো, স্টেপ বাই স্টেপ কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। সবাই কি মোটামুটি এই লেভেলে আসছো আমি যা বলছি? ইয়েস স্যার। তাহলে ফিজিক্যালি আন্ডারস্ট্যান্ডিং ইন্টারনাল ফোর্স আমি যেটা বললাম, এই জিনিসগুলো আমি আবার তোমাকে পরবর্তী স্লাইডে বুঝাবো। ইন্টারনাল ফোর্স কি করে? ইন্টারনাল স্ট্রেস ক্রিয়েট করে, আমি যেটা বললাম একটু আগে, ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেস ক্রিয়েট করার পরে ইন্টারনাল স্ট্রেস করে কি ফেইলার ক্রিয়েট করে, অর্থাৎ স্ট্রেসের পরে ফেইলার। তোমার যে পরিমাণ ক্যাপাসিটি তার থেকে বেশি হতে ধপাস করে পড়ে যাবা, কোমর ভেঙে যাবে বা কিছু একটা হবে, মানে ফেইলার করবা, ফেইলার হবে। তাহলে আমার কি করতে হবে? আমার ফেইলার ক্রাইটেরিয়া জানতে হবে। ফেইলার ক্রাইটেরিয়া জানলে কি করব? আমি ক্যালকুলেট করে দেবো যে কি পরিমাণ স্ট্রেন দিলে সাস্টেন করবে ফেইলার এগেইনস্টে। এইটাকেই ডিজাইন বলি আমরা। তাহলে এতক্ষণ ধরে যতগুলো কথা বললাম,
তখন যতগুলো কথা বললাম এই জিনিসগুলা কনসেপচুয়ালি ফিজিক্যালি মোটামুটি একটা জিনিস কি মাথার মধ্যে ঢুকছে তোমাদের যে কি বলার চেষ্টা করছি আমি? দরকার এই সাইডটা তোমাদের দিয়ে দিব, অসুবিধা নাই, তোমরা আবার শুনবা, বাট তোমরা জিনিসটা কিন্তু মাথার মধ্যে ঢুকাই নিতে হবে যে আমি কি বলার চেষ্টা করতেছি। কারণ মেকানিক্স কিন্তু শুধু ম্যাথমেটিক্স না, মেকানিক্স একটা কি বলবো, ওই যে তোমাদের কেমিস্ট্রিতে চেইন রিঅ্যাকশন আছে না, চেইন রিঅ্যাকশন, একটার সঙ্গে একটা রিলেটেড রিঅ্যাকশন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, মাঝখানে একটা স্টেপ না বুঝলে মেকানিক্স বোঝা হবে না। এই জন্য আমি কিন্তু প্রথম ক্লাসে গল্পের মধ্যে করে তোমাদেরকে বিভিন্ন জিনিস বলার চেষ্টা করতেছি। এরপরে কিছু বিষয় আছে, এগুলো তোমার এখন লাগবে না, পরে আমি নামগুলা বলি। ক্রিপ, ফ্যাটিক, কনস্ট্রাকশন এন্ড ডিজাইন ফল্ট। অর্থাৎ ক্রিপ মানে কি, তুমি মনে করো একটা বিল্ডিং এর উপরে তোমার ঘাড়ের মধ্যে 50 কেজি ওজন 24 সারাদিন রেখে দিছি আমি, তাহলে তোমার এই লোডের জন্য তোমার শরীরের মধ্যে এক ধরনের কষ্ট আসবে, এটা হলো ক্রিপ। ফ্যাটিকটা কি, একই লোড, সাইকেল লোড বারবার নেওয়া আসা। যেমন মনে করো এমআইস্টার খোলা থাকে, তখন তোমার সব স্টুডেন্ট মিলে বিল্ডিং এ উঠো, আবার বিকাল বেলা চলে যাও, আবার পরের দিন সকালবেলা এসে উঠো। অথবা একটা ব্রিজের উপরে একটা গাড়ি উঠলো, একটু পরে কোনো গাড়ি নাই, আবার একটু একটা গাড়ি উঠলো, তার মানে লোড, একই লোড একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, এই সাইক্লিক অর্ডার, এটাকে বলা হয় ফ্যাটিক। তাহলে ফ্যাটিক আর ক্রিপের মধ্যে একটা পার্থক্য বুঝছো তোমরা? ক্রিপ আর ফ্যাটিকের মধ্যে পার্থক্য, ক্রিপ মানে কনস্ট্যান্ট লোড, একটা লোড কনস্ট্যান্ট আছে, এটাকে বলা হয় ক্রিপ। আর লোড যদি সাইক্লিক অর্ডারে কম বেশি হয় বা আপ ডাউন করে, এটাকে বলা হয় ফ্যাটিক। এই লোডের কারণে বিল্ডিং অথবা স্ট্রাকচারের মধ্যে এক ধরনের স্ট্রেস ডেভেলপ করে। তারপরে কনস্ট্রাকশন করার সময় অনেক লোকজন দেখা যায় কনস্ট্রাকশন কোয়ালিটি মেনটেন করে না, কনস্ট্রাকশন কোয়ালিটি মেনটেন না করার হলে বিল্ডিং এর দুর্বল হয়ে যায়। আর কি হয়, ডিজাইন ফল্ট। মনে করো যে ভালো মেকানিক্স বুঝে সে সুন্দর ডিজাইন করে, আর যে ভালো মেকানিক্স বুঝে না সে দুর্বল ডিজাইন করে। এই সব কারণে বিল্ডিং যে পরিমাণ ক্যাপাসিটি নেওয়ার কথা সেই পরিমাণের থেকে কম ক্যাপাসিটি নিতে পারে। এই জন্য আমরা বিল্ডিং ডিজাইন করার সময় তার ক্যাপাসিটি থেকে কয়েক গুণ বেশি ক্যাপাসিটি বানাই। যে পরিমাণ বেশি বানাই এটাকে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। এই সেফটি ফ্যাক্টরটা মেইন কারণ যেটা, সেটা হচ্ছে কোনো কারণে যদি বিল্ডিং এর ডিজাইনে বা কোনো কারণে বিল্ডিংটা দুর্বল হয়, তাহলে যেন বিল্ডিংটা আমি ক্যাপাসিটি বাড়াই দিলে বিল্ডিংটা যেন যে পরিমাণ লোড নেওয়ার বা যে পরিমাণ ফোর্স নেওয়ার বা যে পরিমাণ স্ট্রেস দেওয়ার ক্ষমতা থাকে তার থেকে বেশি স্ট্রেস আমরা বানাই দিই, এটাই হলো ফ্যাক্টর অফ সেফটি। আমি এখন একটা ব্রেক নিব, 5 মিনিটের একটা ব্রেক নিব। এই ব্রেক নেওয়ার পরে আমি তোমাদের